ওনারা অনেক বড় সভা করে যোগদান করবেন। তো আজকে আশাবুদ্দিন ভাই আমাদের মধ্যে এসেছেন, খুবই সংক্ষেপে দু চার কথা উনি বলবেন। যাই হোক, আমার পরিচয় প্রথমে দিয়েছেন উনি। আমি বর্তমানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কৃষ্ণনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলাম। গত আগস্ট মাসে 22শে আগস্ট আমি সেই দল পরিত্যাগ করি আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে। কারণ আমি যেমন রাজনীতি করি তার সাথে সাথে আমি একজন শিক্ষক। আমার কাজ সমাজকে শিক্ষা দেওয়া, সমাজ যারা আগামী দিন যারা এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে তাদের শিক্ষা দেওয়া। তা আমি সেই দল করতে গিয়ে দেখেছি এখানে যে নোংরা বা এখানে যে সবসময় দুর্নীতি, এদের এই দল করতে টাকা ছাড়া কোনো কিছু করা যায় না। যে ভূমি দপ্তর সেখানে হা করলেও তাদের টাকা দিতে হয়, কিন্তু আমি সেই দলকে বারবার বলা সত্ত্বেও তারা সেই দিকে কর্ণপাত করেননি। তাই আমি বাধ্য হয়ে দল ছেড়ে আমি আজ আইএসএফে যোগদান করেছি এবং আগামী দিন আমরা আমাদের পঞ্চায়েতে আমার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে আমাদের নপাড়া 2 জিপিতে প্রায় 10 থেকে 12টা মেম্বার, পঞ্চায়েত মেম্বার এবং 2 জন পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমরা বড় যোগদান সভা কয়েকদিনের মধ্যে আমরা করব, সেটা আমাদের আলোচনা হয়েছে। তা যাই হোক, আমরা আজ থেকে 14 বছর আগে একটা দলকে আমরা এনেছিলাম আমাদের রাজ্যে। আমরা ভেবেছিলাম যে আমাদের অনেক কিছু উন্নতি হবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, কিন্তু বাস্তবে কি আমরা তাই পেয়েছি? আপনারা নিজেদের প্রশ্ন করুন। আজকে দেখুন, কোনো কিছু চাকরি পেতে গেলে টাকা ছাড়া চাকরি হয় না। আর শিক্ষার অবস্থা, সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কোথায় গেছে? আজকে আপনি দেখুন স্বাস্থ্যক্ষেত্রগুলোয়, হসপিটালগুলোয় যান, সেখানে কি অবস্থা। তাই আপনাদের সময় এসেছে, আপনারা চিন্তা ভাবনা করুন। কিছু বলবেন নাকি? ওয়েলকাম জানাবেন নাকি? এই গেটটা আটকাও, এই গেটটা আপনি বলেন না, আপনি বলেন। নপাড়া অঞ্চল থেকে যারা কৃষ্ণনগর 2 নম্বর ব্লকতে এসেছে আমাদের পার্টির পক্ষ থেকে তাদের স্বাগতম। আর একটা বারবার বলছি ভাই, এই রাস্তাটা ছেড়ে দিতে হবে, গলিটা, এই জায়গাটা একটু ছেড়ে দেন, ক্লিয়ার করে সামনের দিকে যান। বারবার বলছি ভাই, এটা ছেড়ে দেন, সামনে একটু বসে পড়ুন, রাস্তাটা ফাঁকা করতে হবে, না হলে আগামী দিনে আমাদের প্রোগ্রাম করতে অসুবিধা হবে, প্রশাসন থেকে আটকাবে। এই তো সামনে জায়গা আছে ভাই, একটু পিছিয়ে যাও তোমরা, একটু বসে গেলে সেটের তলায় যারা আছেন একটু বসে যান, বসে গেলে আমাদের সুবিধা হবে। আর আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তারা লোক সবাইকে বসান, ভলেন্টিয়াররা একটু বসিয়ে দেন সামনে, আর রাস্তাটা একটু ক্লিয়ার করতে হবে। তো যে কথা বলছিলাম, তাই আমরা যে আইএসএফে যোগদান করেছি। আমাদের যে আজকে অধিকার সভা, কিসের অধিকার আপনারা জানেন। আমাদের বিগত যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে আমাদের ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা ওবিসি কোটা দিয়ে গেছিল। সেখানে ওবিসি এ হিসাবে আমরা যারা মুসলিম কমিউনিটির লোক তারা 10% সংরক্ষণ পেতাম। কিন্তু আজ দেখুন, সেই 10% কোটাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুকৌশলে ধ্বংস করে দিয়েছে। আজকে আপনারা চারিদিকে দেখুন বেকারত্বের জ্বালা, কলকাতা রাজপথে হাজার হাজার দিন অনশন করছে আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা। আর তিনি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার 200 টাকা বাড়িয়ে আমাদের মন জয় করে চলছে। তাই ভাববার দিন এসেছে, আপনাদের ভাবতে হবে। এই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি বলেছিলেন, আমি আমাদের রাজ্যে থাকতে ওয়াকফ আইন কোনো বলবৎ হবে না, এটা আপনারা সবাই জানেন। এবং যারা সেই সময় আমাদের এই মুসলিম সম্প্রদায় আন্দোলন করার চেষ্টা করেছিল, সেদিন কিন্তু তিনি বলেছিলেন যে আমার রাজ্যে আন্দোলন হবে না, আপনারা দিল্লি যান, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আমরা কিন্তু তিনাকে বিশ্বাস করেছিলাম, হয়তো তিনি আমাদের মনের ব্যথাটা বুঝবেন, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেবেন। কিন্তু বাস্তবে কি দেখলাম যে 5 দিন আগে, মানে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার আর 5 দিন আগে তিনি আমাদের বললেন যে আপনারা আপনাদের সমস্ত ওয়াকফ সম্পত্তি আপনারা আপলোড করুন, না হলে সমস্যা তৈরি হবে। কেন্দ্রের যে আইন তারা প্রণয়ন করেছেন নরেন্দ্র মোদী সরকার, সেই তাদের আইনকে তারা মেনে নিলেন। তাহলে তারা নিশ্চয়ই ধোঁকা দিলেন আমাদের সাথে। তিনি যদি আমাদের আগে বলতেন, তাহলে আজ 5 মাস যে সময় দিয়েছিল কেন্দ্র সরকার, আমাদের প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি আজ সেন্ট্রাল পোর্টালে কিন্তু নথিভুক্ত হতো। তা যাই হোক, তাই এই দিনগুলো এগুলো আমাদের ভাবতে হবে।
তাই আমাদের আব্বাস ভাই যেটা বললো আগেই যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে গট আপ সেটিংয়ে চলছে, এটা কিন্তু বাস্তব। তাদের মূল লক্ষ্য হচ্ছে, আজকে আপনি ভাবুন বিজেপির যে এজেন্ডা, যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই একই ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে। তিনি সরকারি টাকায়, আপনি দেখেন সরকারি টাকায় আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় কিন্তু প্রমাণ পাবেন না সরকারি টাকায় কোনো মন্দির করা, কোনো মসজিদ করা। কিন্তু আমাদের রাজ্যে সেসব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সমস্ত কিছু করে যাচ্ছেন। তাই আমাদের ভাববার দিন এসেছে, এই দুই সরকারকে উৎখাত করতে হবে আমাদের রাজ্য থেকে এবং দেশ থেকে। তাই আমাদের আরও বেশি বেশি করে আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের দলে আমাদের বেশি বেশি করে যোগদান করে যাতে ওনার হাতকে আমরা শক্ত করতে পারি এবং আমাদের এই রাজ্যে সারা প্রত্যেকটা ব্লকে ব্লকে এই আইএসএফকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে। তাই আমি আর বেশি কিছু বক্তব্য রাখছি না। মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিলেন, ওয়াকফ সংশোধনী আইন এই পশ্চিম বাংলায় লাগু হতে দেব না। আর আমরা কি দেখছি, 27শে নভেম্বর তিনি পশ্চিম বাংলায় লাগু করে দিলেন। আর তারপরে যখন এটা নিয়ে মুসলিম জনমানুষে চর্চা শুরু হলো, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা তথা ওয়াকফ সম্পত্তি বিহাত হয়ে যাবে, মুসলমানরা যখন রে করে উঠলো, তিনি মাল্লায় গিয়ে একটা অসত্য কথা বললেন। হ্যাঁ, অসত্য কথা, তিনি মিথ্যা কথা বলেছেন, নির্লজ্জভাবে তিনি মিথ্যা কথা বলে গিয়েছেন। সেই মিথ্যা কথাটা হলো, তিনি বলেছেন তার সরকার নাকি, অর্থাৎ পশ্চিমবাংলা সরকার নাকি ওয়াকফ সংশোধনী আইনকে রদ করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি মামলা করে থাকে, মমতা ব্যানার্জিকে বলুন, তার দলের যা নেতারা আছে তাদেরকে বলুন মামলার নাম্বার দিতে। বরঞ্চ আজকে যারা তৃণমূলের নেতারা মাঠে প্রোগ্রাম করতে দিল না, খোঁজ নিয়ে দেখবেন যারা প্রোগ্রাম করতে দেয়নি তাদের 90% কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার নন মুসলিম ভাইরা হয়তো খুব বেশি হলে 10% আছে, সেও সন্দেহ আমার, তাও সন্দেহ আছে। সেই ওই 90% হোক বা যারা প্রোগ্রাম করতে দেয়নি, আজকের পরে তাদের বলবেন, এই ভাই তুমি তো প্রোগ্রাম করতে দিলে না, নওশাদ ভাইকে তুমি এখানে প্রোগ্রাম করতে দিলে না, নওশাদ ভাইয়ের পরিবর্তে অন্য জায়গায় প্রোগ্রাম করলো, ওখানে এসে একটা কথা বলে গিয়েছে, আপনার যে দাদুর কবরটা, আপনার যে আব্বার কবরটা, আম্মার কবরটা এখনো সুরক্ষিত আছে, ওনার বাপের কবরের ওপরে, দাদুর কবরের ওপরে, নানার কবরের ওপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি, জুতোর ফ্যাক্টরি হয়নি, এটা মমতা ব্যানার্জির জন্য নয়, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলাতে এখনো হয়নি। বলবেন আজকের পরে যে তুমি যে নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছো, নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে তোমার বাবার দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে, তোমার মাদ্রাসাটা যে এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা যে এখনো সুরক্ষিত আছে, মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে, বুল্লুর জাত ভেঙে দেয়নি, সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তোমার এমপির, তোমার এমএলএর নামটা কি গো, এনার মামলাতে নয়, নওশাদ ভাইজানদের মতো কোটি কয়েক মানুষের মামলাতে এটা তাদের মাথায় ঢুকিয়ে দেবেন। বলতে পারবেন তো নাকি? উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে, মানিক বাবুকে বাঁচাতে পারলো না। মানিক বাবুর এদিক সেদিক করে সে কোথায় কোথায় ম্যানেজ করেছে মানিক বাবু ভালো জানে, আর শুভেন্দু বাবু ভালো জানে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে জামিন যে পেয়েছে, মানিক বাবুও ভালো জানে আর শুভেন্দু বাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেলো। বুঝে আসছে আমি কি বলছি? লাইন করে জামিন পেয়েছে, ওই পার্থবাবু জামিন পেয়ে গেছে। আমরা তো অনেক কিছু দেখছি, ও শুভেন্দুবাবুই ফিক করে হাসছে আর পার্থবাবুই হাসছে, কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে। তা বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য, যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন, সেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও ভাবছে না, আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না। আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন, যাদেরকে আপনারা মারধর করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকীরা, শামসুর আলী মল্লিকরা আপনার বাপদাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে, আইনি লড়াই করছে। আপনার মনে হয় মমতা ব্যানার্জি ওয়াকফ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে? টেক অ্যান্ড গিভ পলিসি একটা আছে জানেন তো, নেওয়া দেওয়া। মমতা ব্যানার্জি এটা হয়তো বলে দিয়েছে, আমি ওয়াকফ তোমাকে ছেড়ে দিলাম, তুমি আমার ভাইপোটাকে ছেড়ে দাও। কি বলছি বুঝতে পেরেছেন? বুঝে আসছে যে ওয়াকফ তুমি লুটপাট করে নাও, যা ইচ্ছা করো, আমার ভাই পরিবারের লোক যা করেছে ওই দিক আর তুমি দেখিও না। তাই মমতা ব্যানার্জি তার কটা বাজে মমতা ব্যানার্জি তার পরিবারের লোককে বাঁচানোর জন্য
তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য ওয়াকাফকে কুরবানি দিয়ে দিল, তাহলে আগামী দিনে আমাদেরকেও প্রস্তুত নিতে হবে তো নাকি ভাই? আমার ভাই ভাইপো আমাদের দাদরা যেই কবরে শুয়ে আছে, আমাদের চাচারা যেই কবরে শুয়ে আছে, তাদের ভাই ভাইপো হয়ে আমাদের দাদুদের কবরটাকে বাঁচাতে হবে তো নাকি ভাই? তবে একটা কথা বলে যাই, আমরা যেমন আমরা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর লড়াই আছি, ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, ঠাকুরের নামে, মন্দিরের নামে, শ্মশানের নামে অনেক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। এই তৃণমূলের আমলে সেটাও লুট হয়েছে। যদি আগামী দিনে বাংলার মানুষ, নাকাশিপাড়ার মানুষ, পলাশিপাড়ার মানুষ, নদিয়ার মানুষ, আরামবাগের মানুষ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, যেমন ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে মাদ্রাসার নামে, মসজিদের নামে, ঈদগাহর নামে তুলে দেব, ঠিক একইভাবে দেবদেবীর নামে সম্পত্তি উদ্ধার করে আবার সেই দেবদেবীর নামে পৌঁছে দেব। মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মসজিদ মন্দির কমিটিকে বুঝিয়ে দেব, জেরতানের সম্পত্তি উদ্ধার করে জেরতান কমিটিকে বুঝিয়ে দেব। এক কথাই যে সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়েছে, সমস্ত সম্পত্তি উদ্ধার করে সেই ধর্মস্থানের হাতে আমরা তুলে দেব। শুধুমাত্র মুসলমানদের ওয়াকাফের নয়, যত ধরনের রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেগুলোকে আমরা উদ্ধার করব। সে গির্জার সম্পত্তি হতে পারে, সেখানে আমরা তুলে দেবো। সহমত নাকি আমার সাথে? সাথ দেবেন তো আপনারা? না শুধু ওয়াকাফের বেলায় সাথ দেবেন আর দেবত্ব সম্পত্তির বেলায়? একদম নয়, একদম মানবতার পক্ষে সওয়াল করতে হবে। সমাজে যদি আপনি ভালো থাকতে চান, আপনার প্রতিবেশীকে আপনাকে ভালো রাখতে হবে। আপনি যদি আপনার ভালো চান, আপনার পরিবারকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান, প্রতিবেশীর পরিবারকেও আপনাকে সুরক্ষিত রাখতে হবে। আপনার ছেলেকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, পাশের বাড়ির ছেলেটা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়, আপনার ছেলে ডক্টরি করে, ব্যারিস্টারি করে, উকিলি করে টাকা নিয়ে ঘরে ঢুকবে, পাশের বাড়ির ছেলেটা কিন্তু ছুরি ধরবে আপনার ছেলের গলায়। সে তো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়নি, সে কম্পিটিশনে আসতে পারছে না। তাহলে আপনি যদি ভালো সুখে থাকতে চান, আপনার পাশের বাড়ির লোকটাকেও আপনাকে সুখে রাখার ব্যবস্থা করতে হবে। তাই এই সমাজ ব্যবস্থায় আমরা কেউ আলাদা নয়। ভারতবর্ষ যদি পুরো একটা শরীর হয়, একটা হাত হিন্দু হলে একটা হাত মুসলমান, একটা পা খ্রিস্টান হলে একটা পা পাঞ্জাবি, পুরো একটা শরীর। একটা শরীরের যদি একটা হাত বা একটা পা যদি খোঁড়া হয়, তাকে আমরা বিশেষভাবে সক্ষম বলি। তাহলে ভারতবর্ষকে আমরা বিশেষভাবে সক্ষম দেখতে চাই না। সুস্থ সবল ভারতবর্ষ আমরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা আলাদা নয়, আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয়। এটা নিয়ে আমরা লড়াই করব। এই পরিচয়কে যারা মিটাবার চেষ্টা করছে, সেই রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। 2011 সালের আগে বলেছিল মমতা ব্যানার্জি, হিন্দু মুসলমান বিপদে, ভোট তো আপনারা দিয়েছিলেন। মুসলমান কি বিপদ থেকে উদ্ধার হয়েছে? একজন বুকে হাত দিয়ে বলুন এই মমতা ব্যানার্জির আমলে ব্যক্তিগত মুসলমান হিসাবে উপকৃত হয়েছে? শুধুমাত্র তৃণমূলের তোলাবাজ নেতাগুলো ছাড়া কেউ উন্নতি পায়নি, সবার অবনতি হয়েছে। আর 2014 সালের আগে কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। আর এখনো একটা হিন্দু ভাই বুকে হাত দিয়ে বলুন ব্যক্তিগত হিসাবে তিনি হিন্দু হিসাবে উপকৃত হয়েছেন? কেউ বলতে পারবে না। কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে, আর অমিত শাহজির ছেলের সম্পত্তি 14,000 গুণ ব্যবসায়ী বেড়ে গেছে। কিন্তু আপনার পাড়ার এইখানে যিনি একটা হিন্দু কাকা আছেন আর মুসলমান চাচা আছে, বুকে হাত দিয়ে বলুক তো, না মমতা ব্যানার্জির ভাইপোর মতো অবস্থা হয়েছে, না অমিত শাহজির ছেলের মতো অবস্থা হয়েছে। কিন্তু হিন্দু আর মুসলমান কিরা বাঁচাতে এসেছিল। তাই বন্ধুগণ, সময় স্বল্প, সন্ধ্যার আজান হবে, আমি আপনাদেরকে একটা কথা বলে চলে যাই, শেষ করবে এক্ষুনি একটা কথা বলে। আজকে আমরা প্রোগ্রাম করলাম, তৃণমূলের বন্ধুরা আমাদের একটা কথা কাটার জায়গা পাবে না। ওরা একটা কথার জায়গা ওরা পাবে না যে এই কথাটা দিয়ে আমার বিরোধী করবে। শুধুমাত্র এতটুকুই বলবে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে, এই ছাড়া ওরা করতে পারবে না। তাহলে আমি একটা চ্যালেঞ্জ করে যাই, একটা এগ্রিমেন্ট হোক, একটা চুক্তিপত্র হোক, যেই চুক্তিপত্রে কি লেখা থাকবে, আব্বাস সিদ্দিকী তলায় সই করবে যে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। ওই চুক্তিপত্রে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। মমতা ব্যানার্জি লিখবেন যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে ওদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। বুঝছেন কি বলছি আমি? আইএসএফ চুক্তিপত্রে সই করতে প্রস্তুত আছে। বিজেপি, আমরা যেখানে প্রার্থী দেবো যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। আর ওখানে তৃণমূলকে সই করতে হবে, কিন্তু
যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি ভোট কেটে আসে তাহলে আমরা শাস্তিটা দেবো। ওরা মনে হয় সই করবে? ওরা যদি সকালে সই করে, বিকালে ভাইপোকে তিহার জেলের ভাত খাওয়াবে। তা আমরা যদি বিজেপি ভোট কেটে আনার সহযোগিতা করি, তাহলে আমরা সই করব না। আসলে কে বিজেপিকে আনার ব্যবস্থা করে দিচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তাই বন্ধুগণ,